আমার তখন ১৩ বছর, ক্লাস 7-এ পড়ে। তখন বাবার সাথে বিয়ে হয় মা। কিন্তু বাবার বয়স মার চেয়ে বহু বেশি। তখন ছিল ৩২ বছর। কিন্তু গ্রাম বলে কথা, এসব স্বাভাবিক। বিয়ের ১ বছর পর আমার জন্ম হয়। আমার মায়ের গায়ের রং রোদে পুড়ে ফর্সা থেকে শ্যামলা হয়ে গেছে। কিন্তু অপরূপা বললেও কম হবে। তার সামান্য মৃত্যু নেই। ধানের বোতল নিয়ে তার মেয়ের বাসা বাঁধছে না তো কোনো ফাঁকে কি করে যে মার প্রতি আমার ভালোবাসা জন্মে তা বলতে পারি না। এত মেয়ে চোখের সামনে গ্রামে ঘুরে বেড়ায়, কিন্তু কারো ভালো লাগে না মায়ের তুলনায়। লুকিয়ে মাকে দেখে মন জুড়ায়, কিন্তু সম্পর্কের বাধা কিছু করতে পারি না। প্রতি রাতে মাকে নিয়ে স্বপ্ন দেখি। হঠাৎ মনে আসে নিজেকে যে করে হোক মার সামনে সমর্থ হিসেবে প্রমাণ করতেই হবে। তাই মার কাছাকাছি থাকার চেষ্টা করি সব সময়। একমাত্র সন্তান বলে কখনো কোল ছাড়া করেননি বাবা মা। এখনো বাড়ি আর ক্ষেত ছাড়া আমার কোনো মন্তব্য নেই। মায়ের নেওটা, সারাক্ষণ মায়ের সাথে থাকা। মা সন্তানের এত মধুর বন্ধুত্ব সচরাচর গ্রামে হয় না। গ্রামের পোশাক যেমন হয় মা ও তেমনি। তবে অপরূপ সৌন্দর্যরূপী মার মাঝারি গঠন তার পোশাকের সকল বাধা ছাড়িয়ে যায়। মা শুধু শাড়ি পরে, কখনো শাড়ি ছাড়া আর কিছু পরতে দেখিনি। আর নিচের পাড়া গ্রামের মানুষের জন্য অকল্পনীয়। মার প্রতিদিনকে দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছি। প্রতি রাতে মাকে ভেবে ভেবে হয় মা ও নিশ্চয়ই ধোয়ার সময় দেখে ভাবে ছেলের বিয়ের বয়স হয়েছে। এজন্য দাদিকে দিয়ে বলেছে ও। তো একদিন কাজ সেরে দুপুরে বাড়ি ফিরলে ঘেমে ভিজে থাকা গেঞ্জিটা খুলে রাখি ও কাছার দেওয়া পেশি ভুল প্রদর্শন করি। তখন দাদি বলে, ভাই এবার তাইলে এখন মাইজারে আমার সতীনকরণ লাগে দেখছি, তার কাউরে কি মনে ধরছে নাকি? আমি বললাম, বুঝি, চুপ করো তো, তুমিও না, জাতাকল কেউ নেই। আমার লজ্জা এমা মুচকি হাসছে। দাদি বলল, কি কেউ নাই? গ্রামে করলে সখা নামাইয়া পাগল হইয়া যাইব, তোমার স্বামী করতে। আমি বললাম, ধুর বুড়ি, বলে লজ্জায় উঠে আসি। মা ও দাদি হেসে পাগল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াই। নিজেই নিজের দেখে বলি, তবে যে ঝড় তুলব তোমার উপর মা। বলে ড্রয়ার থেকে একটা ছবি বের করে হাতে নিলাম। ছোটবেলায় অনেকেই বলতো মায়ের নেওটা বলে মায়ের মতোই হয়েছে। দাদি এখনো বলে। আমি আমার ওই কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎই খেয়াল হলো জানালার পাশ দিয়ে কিছু একটা ছায়া সরে গেল। চমকে গিয়ে জানালায় উকি দিলাম। যা ছিল তা আমার জন্য অকল্পনীয়। কাউকে দেখতে পেলাম না, কিন্তু যে ছিল সেখানে, সে তখনও সেখানে দেয়ালে ঠেকে দাঁড়িয়ে আছে। আমার এক বিন্দু সময় লাগল না চিনতে আমার মা। কারণ ছোটবেলা থেকেই যে গ্রামার পেয়েছি তা চোখে নাকে এলো। আর শব্দহীন পরিবেশে মন ঠান্ডা করে কান পাতলে খেয়াল করলাম একটা ঘর নিঃশ্বাসের শব্দ। তার মানে এখনও সেখানে দাঁড়ানো। মনে মনে এত ভাল লাগলে এটা ভেবে যে মা দেখে নিয়েছি, কারণ লুকিয়ে দেখেছে এবং কিছুই বলেনি দেখে। এর মানে মা বিষয়টা সাধারণভাবে নিয়েছে। মন খুশিতে নেচে উঠল। আমি লুঙ্গি পরে ছবিটা মুছে আবার বিছানায় বালিশের নিচে রেখে দিই। শরীর আবার ঘেমে গেছে নিজের কাজ করার জন্য। বাইরে বের হলে দাদি বলে, কি রে ভাই, ঘরে বৈশাখী কুস্তি কোলাজে আবার খায় না গেছ? আমিও মজা করে বললাম, খবরই, তুমি তো আইলা না কুস্তি দেখতে। দাদি বলল, বুঝি দিয়ে কি করবে? বুঝছি, এবার দেখুন লাগবে কুস্তির মানুষ। আমার মা বলল, আম্মা আপনিও না খালি মস্করা করেন। গরম কত, আমার পোলাটা ঘামা গেছে। যা বাবা, গত 2 গোসল করায়। আমি পুকুরে নেমে গোসল করে গামছা পরে উঠি। এসে মার সামনে কাপড় নাড়ছি। তখন খেয়াল করলাম মা আমায় চুপি চুপি আর চোখে দেখছে। আমি তাকাতেই এমন ভাব করে অন্যদিকে তাকাল যেন কিছুই জানে না। আমার কেমন অজানা তৃপ্তি, কাজকর্ম নেই। মা কি তাহলে তখন ও ভাবে দেখে এমন করে নজর রাখছে নাকি? হঠাৎ মা বলল, এ বাবা গায়ে তেল মাখা দেয়। শেষ কবে মা তেল মেখে দিয়েছিল তা মনেও নেই আমার। তাই অবাক হলাম। তৎক্ষণাৎ গিয়ে মার কাছে দাঁড়ালাম। মা আমার চেয়ে একটু লম্বা হলে তেল নিয়ে পিঠে মারতে শরীরে অসাধারণ পুলক বয়ে গেল। দাদির সামনে বলে উঠে চলে এলাম। কোনো এক ছুতোয় বাড়িতে থাকলে মাকে দেখার জন্য পিছন পিছন ঘুরঘুর করি। তরকারি কাটাকুটি সময় সামনে টুলে বসে তাকিয়ে থাকি। এভাবে দেখতে দেখতে মায়ের মতো জালে আটকা পড়ে গেছি। মায়ের ঘর্মাক্ত করা গন্ধ আমাকে খুব আকৃষ্ট করে। নাক ঠেকিয়ে ঘ্রাণ নেওয়ার জন্য আমাকে শক্ত করে ধরে আদর করতে ইচ্ছে করে। এসব করার জন্য মাকে প্রলুব্ধ করতে ইচ্ছা করে। জানালা খুলে দিলে আমার দক্ষিণ ঘরে সুন্দর হাওয়া বয়। তাই কারেন্ট না থাকলে আমার অনুরোধে মা এই ঘরের মেঝে বিছানা পেতে কখনো বা আমার বিছানায় ঘুমায়।
মাকে নিজের ঘরে শুতে বলার বিশেষ কারণও আছে। ঘুমিয়ে গেলে প্রায় সামনের দিকে ঠিক থাকে না, ফলে কখনো কখনো বিশাল আড়াল ছেড়ে বেরিয়ে আসে। মায়ের দেখতে দেখতে ভিতর থেকে বাবাজি বাহির হয় অজান্তে। প্রচণ্ড গরম পড়ায় মা আজকে আমার ঘরে মেঝেতে বিছানা পেতে ঘুমাচ্ছে। মাকে ভেবে কল্পনায় অনেক কিছুই করলাম। আমার 1 বিঘা পরিমাণ বাহির হয়ে আছে দেখে অবাক হল। তার কাছে হয়তো মনে হবে ছেলের জিনিসটা গোয়াল ঘরে বেঁধে রাখা সার কালাপাহাড়ের চাইতেও বড়। আমি ঘুমের ভান করে শুয়ে আছি। মা কয়েক মুহূর্ত তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলাম আমার হাত ভিতরে চলে গেছে, আমার আর বুঝতে বাকি নেই। মা আমায় দেখে পাগল হয়ে গেছে। প্রচণ্ড গরমে তার ভেতর ঝড় উঠেছে। আমার মনপ্রাণ নেচে উঠল। মার আমার প্রতি আকর্ষণ দেখে আমি নিশ্চিন্ত হলাম। মাকে হাত করা যাবে ভেবে, নইলে মা এমন করত না, উল্টো খারাপ কিছু করত। কিন্তু এক প্রকার সবুজ সংকেত পেয়ে গেছি আমি। হঠাৎই দাদি ডেকে উঠলে মা কেঁপে উঠল, মুখে প্রচণ্ড অস্থিরতা নিয়ে দৌড়ে চলে গেল। বুঝতে পারলাম বহুদিন ছোঁয়া পায়নি বলে মা আগুনে জ্বলছে। মা চলে গেলে একটু পরেই উঠে বাইরে গেলাম। মা দাদিকে চুল বিলি করে দিচ্ছে। আমায় দেখে আমার নজর প্রথমে আমার নিচের দিকে গেল। মাত্র কাজ সেরে এখন ঘুমিয়ে আছে বলে নিচে শান্ত। আমার গায়ে গেঞ্জি দেখে মা বলল, এই গরমে গেঞ্জি পরা কেন? খোলা বস বাতাসে। আমিও খুলে বসলাম। আজ মার চোখ বারবার আমার ওই দিকে পড়ছে। আমিও মায়ের দিকে উকি দিয়ে সামনে দেখছি। মাথার উকি দেওয়া থাকার সামান্য চেষ্টা করো না, অন্য সময় হলে এমনটা করে না। এর মানে কি মা আমার প্রতি দুর্বল দেখাদেখি? হঠাৎ দুজনের চোখাচোখি হয়ে গেল। ধরা খেয়ে দুজনেই অন্যমনস্ক হয়ে গেলাম। এক প্রকার খোলা গোপনীয়তা আমাদের মাঝে। দুজনেই দুজনকে মন প্রাণে চাইছি, তা দুজনই জানি, কিন্তু যে কেউ কাউকে বলতে পারছি না। কিন্তু আমার মনে এই ভেবে এত খুশি লাগছিল যে মা আমার প্রতি দুর্বল যে দেখাতেও দেখতেও পিছপা হয়নি। তো পরের দিন খেতে কাজ করতে করতে দুপুরে বাড়ি যায়নি। কামলারা সবাই খেতে বাড়ি গেছে। আসবে 2 ঘন্টা পর। আমি জমির আগাছা সাফ করে যাচ্ছি কড়া রোদে। হঠাৎ পিছন থেকে ডাক পড়ল, বাজান একা একা রোদে কাম কোর্স কেন? আর জিরা লকডাউন আছি খাল। ও আমি পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। মা আজ যেন খুব সুন্দর লাগছে। তার পরনের শাড়ি ছিল, কিন্তু আজ পরার ধরন ভিন্ন। আবার অবাক হলাম। ভাজেই বোঝা যাচ্ছে নতুন। এমন করে সামনাসামনি আগে কখনো আমাকে দেখেনি। মা বলল, তোর জন্য না খাইয়া বসিয়াছিলাম, তুই তো এলি না, তাই আমি চাইলাম। আমি বললাম, তুমি রোদে আইতে গেছো কেন? খাইয়া নিতা, আমি কাজ শেষ করা আইসা খাইতাম। মা বলল, তোরে তুই আয় কেমন? তাই বয়। আমরা গিয়ে গাছের নিচে বসলাম। মা বসে খাবার বাড়ার সময় হাতের নড়ায় চাপের আষ্টে পিষ্টে যাচ্ছে। ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। দেখে বেশ ভাল লাগছে। মনে পুলক সঞ্চার হলো। আমার অবস্থাও খারাপ। মুহূর্তে আমার ফুলে গেল। তার নজর এড়াল না। সেই বিষয়টা খেয়াল করলাম। মার চোখে এক প্রকার লোক স্পষ্ট দেখাচ্ছে। আমরা খাওয়ার সময়ে বিভিন্ন কথা বলছিলাম। এমন সময় এক ফাঁকে বললাম, বাহ, তোমার শাড়িটা সুন্দর। তোমার নতুন নাকি? মা বলল, কই, কি করছিস? পুরান শাড়ি, জোড়া কাপড় একটু আগেই বানাইলাম, কিন্তু মোটা কাপড়, গরম লাগে। আমি ভাবলাম মাকে ঘায়েল করে কাছে আনার আরও একটা পথ আছে। মা খাইয়ে চলে গেল। বিকেলে কাজ শেষ করে আগে বাজারে গেলাম। গিয়ে একটা শাড়ি কিনলাম ও একটা পাতলা কাপড়ের বড় গলা জোড়া কিনে বাড়ি এলাম। এসে মাকে প্যাকেট দিলাম। আমি প্রায়ই আমাকে বিভিন্ন জিনিস কিনে দিই, কিন্তু আজ মা অবাক হলো তার না বলাতে কিনে দিলাম বলে। মা বলল, এইটা কি? আমি বললাম, দেখো ঘরে গিয়া পয়লা দেখো। মানিয়ে গেল। উপরে এলো আমার ঘরে লাল শাড়ি পরে সাথে হলুদ জোড়া, চমৎকার লাগছে। মা লজ্জাহীনভাবে এসে দেখিয়ে বলল, কি আছো সেই সব? আমার কি এসব করার বয়স আছে? আমি বললাম, আছে, মাত্র 31 বছর, মাত্র সবকিছু শুরু। কথাটা বলার আগে আমার জন্য অসম্ভব হলেও এখন নয়, কারণ মা এসব শুনলে খুশি হবে। মা বলল, বুঝি তোরে বিয়া দিতেই হবে? আমি বললাম, আমি বিয়ে করব না। মার মুখে চিন্তার ভাঁজ নিয়ে আমার পাশে গা ঘেঁষে বসে। মা বলল, কেন রে বাজান, বিয়ে করবি না কেন? আমি বললাম, আমি সারা জীবন তোমার লাগে থাকব। মা বলল, দূর পাগল, বুধ থাকলে আদর সোহাগ করব, ভালোবাসব, খেয়াল রাখব। আমি বললাম, তা তো তুমি রাখো, আমার আর কিছু লাগবে না তোমার ছাড়া। মা বলল, আরে বাজান, বুঝেই আদর সোহাগ দিয়ে তামা দিতে পারে না।
আমি বললাম, আমি মার ভালোবাসা দিয়ে বাঁচতে চাই। তুমি ছাড়া আর কাউকে চাই না আমি। আচ্ছা, আগেও আমার রানা কাপড় তোমার পছন্দ হয় নাই? মা বলল, পছন্দ হইবে না কেন, তোর বাপে তো কখনো এমন কাপড় কিনে দেয় নাই। আরও কিছু কথা বলে মা চলে গেল। আমি পিছন থেকে খানদানি চক্ষু শুলে গিয়েছিলাম। ভাবলাম আমিও মার সাথে বাইরে যাই, পিছনে গেলাম। বারান্দা থেকে শব্দ পেলাম দাদির। দিদি বলল, বইটা কি পিছু বাড়ির ভিতর? ঘরে জোয়ান পোলার সামনে এমন কাপড় করছো কেন? মা বলল, আম্মা, পোলাটা আমারই তো, বাইরের কেউ না তো। আর পোলার সামনে মার কি সমস্যা? পোলা কি কখনো মায়ের অন্য নজরে দেহে? দিদি বলল, বেড়া মাইন্সের জাত হয়ে যায়, মাংস ফাইলে মুখ দিয়ে বই। সাবধান থাকো। এমন সময় আমি বের হলাম। এমন ভাব করলাম যে কিছুই জানি না। কাজে চলে গেলাম। আজ দুপুরে ফিরলাম না বলে মা খাবার নিয়ে এল, খেয়াল করলাম শাড়ি একটু নিচে পড়েছে। আগেও দেখেছি, কিন্তু কখনো এমন করে বেঁধে পড়েনি। মা এসে বসে খাবার বাড়ছে। মা বলল, ইস গরমে ঘেমে গেছিস বাজান। আমি ছাদেই বলে মা তার শাড়ির আঁচল দিয়ে আমার গা মুছে দিল। আমার সামনে দাঁড়িয়ে ঝুঁকে আমার পিঠ মুছতে লাগল। যাই হোক, মুছে আবার সামনে বসে। কিন্তু সামনে আর কিছু ছিল না, পাশেই মাটিতে ফেলে বসে। আমি হাঁ করে তাকিয়ে আছি দেখে মা বলল, কিরে, কি দেহ এমন কইরা? লজ্জাও হাসি মাখা কণ্ঠে মধুর সুরে বলল। আমি বললাম, মা একটা কথা কই, মনে না নিলে? মা বলল, তুই কিছু বললে আমি কখনো তোরে কিছু কইছি বাজান? কি করবি? আমি বললাম, তোমার এনামেলের সুন্দর লাগে। নায়িকা গোল আহান, তোমার তো বয়সও কম, তুমি আরেকটা বিয়া কইরা লামা। মা বলল, কি করছে সব? আমি এই সংসার ছাড়া তোরে ছাড়া কই যামু? কেন আমারে বিয়া করব? আমি বললাম, এখন এলাকা বেড়া তোমারে দেখলে পাগল, তোমার তো মনের ইচ্ছা আছে। মা বলল, চুপ করো বাজান, চুপ কর। কসম লাগে আর কোনো কবি না, এসব কথা তুই করতেই এইরকম বিধবা মায়ের এ বিয়া কে চায় নিজের জীবন বিদ্যা মায়া লাগে কাটাইতে। আমি বললাম, আমি করতাম তোমার মতো মাইয়া পাইলে আমি জীবন উজাড় করা ভালোবাসতাম। মার মুখী অবাক করা মুচকি হাসি। এতক্ষণ ঠান্ডা যুদ্ধে নিজেই যেন পরাজিত হয়েও জয়। মা বলল, হইছে হইছে, চুপ করো বাজান, খাবার খাই আলো। আমাকে খাইয়ে দিল মা। আমি বললাম, তোমার তাহলে এই শাড়ি ভালো লাগছে মা? মা বলল, ভাল লাগছে মানে খুব সুন্দর, কিন্তু একটু ঢিলা হয়েছে, এরপরে কিনলে একটু টাইপ দেখে কিনবি। আমি বললাম, তার মানে আমি কিনা দিলে তুমি পরবা? মা বলল, নইলে এমন কি তোর সামনে সম্পূর্ণ হয়ে থাকবা আমি? তোর বাপের মরার পর তুই তো আমার সব খেলা রাখস, তুই কিনা দিলেই তো পড়ুন। আমি বললাম, কিন্তু দাদি যেমান করে। মা বলল, তুমি শুনছো কি বলছে দাদি? আমি বললাম, মা রাগ করে। মা মুচকি হেসে বলল, বুড়ি হইলে মনের অসুখ কম থাকে, ওইসব তুই ভাবিস না, তুই তোর মানে যা খুশি দিবি। আমি বললাম, যা খুশি। মা বলল, করলাম তো যা খুশি। আমি বললাম, আইজি আর একখানা শাড়ি কিনে আনুন। মা বলল, আনবে, কিন্তু কিনলে মা প্লেয়ার কিনতে হয়। আমি এবার বুঝতে পারলাম না, আমায় তার মা বলতে চাইছে কৌশলে আমিও কম না বললাম, কিন্তু আমি তো তোমার মাপ জানি না মা। মা বলল, 36 সাইজের আনবি, তাইলেই হইব, বলেই মুচকি হেসে দিল। আমি বললাম, আচ্ছা মা, তাই আম্মু। মা চলে গেল। বিকালে আবার বাজারে গিয়ে শাড়ি কিনে আনি, কিন্তু আজ বুড়ির জন্য কিছু সদাই করি। দাদি মশলা মিষ্টি পান পারলে সবচেয়ে খুশি হয়, তাই নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে আগে দাদিকে দিলাম, তার জন্য আনা অনেক কিছু। সামনেই মা বসে আছে, মাকে প্যাকেটটা দিলাম। দাদিকে বললাম, আচ্ছা বুক, আমার মা সুন্দর কাপড় পরলে ভালো লাগবে না? দাদা বলল, লাগবে না কেন? কিন্তু স্বামী মরলে সাজন লাগে না? মুরব্বিরা করত। আমি বললাম, আর তার লাইগা জীবন নষ্ট করা লাগবে? স্বামী নাই তো কি হয়েছে, সন্তানের লাইগা সাজন যায় না? দাদি বলল, সন্তানের লাইগা আমার সব করা যায় ভাই। আমি বললাম, তাইলে আমিও চাই আমার মা সাইজ আবুজা হাসি খুশি থাকুন, তুমি কি তাতে মান করবে? দাদি আমার গালে হাত বুলিয়ে বলল, তুই চাইলে সব হবে ভাই, বুঝাও কইরা আসো, আমার ভাই যা দিচ্ছে। মার মুখে অসাধারণ হাসি। মা ভিতরে গিয়ে একটু পরেই বেরিয়ে এল। আমি এতটাও ভেবে জিনিসটা কিনিনি, একদম খাপে খাপে লেগেছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে চুড়ি, কপালে ছোট্ট টিপ। আমিও দাদি একে অপরের মুখ চাইছি। দাদি বলল, ভাই রে ভাই, তোরও তো দেখি মায়ের সাজানোর দারুণ পছন্দ।
আমি বললাম, সুন্দর লাগতাছে না। বু দাদি বলল, মেলা সুন্দর লাগতেছে, তবু আলোয় মনীষা যাবি। আমি মনে মনে বলি, বুকি তো সাজালাম। মা ঘরের কাজ করতে লাগল, ইচ্ছা করে ঝুঁকে আমায় দেখাচ্ছে দাদিকে ফাঁকি দিয়ে। এক গোপনীয় ভালোবাসার আবেশে আমরা একে অপরের গ্রাস করছি। বিকেলে বলল, বাইরে আমার একটা ডাক্তারেরা খাবি। আমি সোজা গাছে উঠে গেলাম, গেঞ্জি খুলে লুঙ্গি কাছা দিয়ে। আবার আমার সামনে নিজেকে প্রকাশ করলাম। মার চোখে লোভ উথলে পড়ছে। ঘেমে গেছি গাছ থেকে নেমে। মা এগিয়ে এসে বলল, আমার বাজান খাইনা গেছে আমি ছাদে। মা কৌশলে আবার দেখাল আমায়। মা বলল, যা বাজান গোসল করায়। আমি বললাম, দুপুরে গোসল করছি তো। মা বলল, আরেকবার করো বাজান। আমি তেল মালিশ কইরা দিমুনে। আমি বুঝলাম না আমার ছবিতে এত পরিকল্পনা করছে। আমিও গোসল করে এলাম, গামছা পরে। দাদি তখন ঘুমাচ্ছে উঠানে পাতা ঘাটে। মার সামনে বসলাম। মা তেল নিয়ে পিঠে মালিশ করুন। এরপর তেল মাখতে আমি তার দিকে মুখ করে বসতেই আমার সামনে হাজির। এতটা সামনে বসে আছি যে আমার নিঃশ্বাস মার ঘর নিঃশ্বাসে উঠানামা করার সামনে পড়ছে। মা সামনে ফেলে রেখে দিয়েছে দাদি ঘুমাচ্ছে বলে। আমি অনেকটা ফিসফিস করে বললাম, মা তোমার পছন্দ হয়েছে শাড়িটা? মাও ফিসফিস করে ঝুঁকে এসে কানে বলল, আমার পরাণ কিনা দিচ্ছে। এত শতকরা পছন্দ না হইয়া পারে, একদম খাপে খাপে মিলে গেছে। আমি বললাম, তোমায় অনেক সুন্দর লাগতেছে মা। পরীর মতো। মা বলল, ধুর পাগলা, এখন খারাপ। পায়ে লাগিয়ে দেয়। আমি উঠে দাঁড়াতেই তাবু করে গেল গামছায়। মা হা করে তাকিয়ে রইল, কিন্তু আমার চোখে তাকাল না। একদম স্বাভাবিকভাবে যেন কিছুই হয়নি এমন করে তেল নিয়ে পা থেকে উপর দিকে তেল মাখাতে লাগল। হাঁটুর উপর আসতেই ভাবলাম আমার বোধ হবে না। আমি এবার দাদিকে দেখিয়ে বললাম, দেখ চালাইলে। মা তখন হঠাৎ দাঁড়িয়ে গেল, একবার দাদির দিকে তাকাল। এরপর কোনো কথা না বলে আগে আদিকে কোলে তুলে নিল। দাদির বয়স হয়েছে, হাঁটতে পারে না। বাবা আমি সকাল বিকাল তুলে উঠোনে ও ঘরে নেই। এমনিতেই এখন রাত হয়ে গেছে। মা ঘুমন্ত দাদিকে নিয়ে ঘরে রেখে এল। এরপরে সে কিছু বলে বা বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে চলতে লাগল ঘরের দিকে। আমি বুঝতে পারছি না কি করছে। মা সোজা তার ঘরে নিয়ে ঢুকল। ঢুকেই আবার আমার সামনে দাঁড় করিয়ে বলল, এখন তো বুনাই, এখন তো তুলতে পারিস। আমি চোখ কপালে তুলে বললাম, কি করব, আমি এত বড় পোলা হই? আমার সামনে সম্পূর্ণ। মা এবার দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারছি আমাদের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। মা বলল, লুকায়ে লুকায়ে আমার এ দেহ স্বপ্ন দেহ স্যার সম্পূর্ণ হইতে স্মরণ করে। আমি চুপ করে গেলাম, মাথা নিচু করে গেলাম। আমি কি করব বা বলো বুঝতে পারছি না, কিন্তু মার কথা শুনলাম। এজেন্ট ঝড়ের পূর্ব মুহূর্তে নিস্তব্ধতা। দেখতে দেখতে দুজনের চোখাচোখি হয়ে গেল। আজ আর কেউ চোখ সালাম। পৃথিবীতে এমন সুখ আর কার কপালে জোটে? মা বলল, তোরে আমি খুব ভালোবাসি। বাবা যেদিন তো দেখছি সেদিন থেকে কতবার যে নিজেকে শান্ত করেছি গুণে শেষ করা যাবে না। আইসার পারলাম না। আমারে তুই না করিস না বাপ। আমি জানি তুমি আমায় ভালোবাসো, একটাবার আমার কষ্ট বুঝি বাবা। সারা জীবন তো লইয়া থাকুন। আমি মার মুখে আঙ্গুল চেপে বললাম, চুপ করো মা। এসব কি বলছো তুমি? আমার মা, আমার মা সারা জীবন আমার মা হইয়াই থাকবা। তোমায় ভালোবাসি আমি। তোমার দেখলে রাতে ঘুমাতে পারি না। গ্রামে এত মায়া কিন্তু কাউকে ভাল লাগে না। তোমার মতো একটাও নেই। মা বলল, বাপরে বাপ, যেদিন তো দেখছি সেদিন থেকে আমি পাগলের মতো ঘুরতাম তোর পিছনে, কিন্তু তুমি কখনো খেয়াল দিতিনি। আমি বললাম, দিতাম মা, তোমারে দেইখা মন জুড়ে যাইত। কাজ শেষ করে মা আমাকে বলল, আমার থেকে 1 মণ ওজন কমে গেল, এখন খুব ভাল লাগছে। তারপর কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারলাম। ঘুম ভাঙলে দেখি মা বিছানায় নেই। উঠে বাইরে গিয়ে দেখি মা উঠানে বসে আছে, দাদির সাথে আমার দেয়া কালকের শাড়ি পরা। আমি গিয়ে মার সামনে দাদির চকিতে বসলাম। দিদি বলল, কি রে নবাব, এতক্ষণে ঘুম ভাঙল? এত বেলা কইরা উঠলে যে? মা বলল, সারাদিন আমার পোলাটা কষ্ট করে কত পরিশ্রম করে, তাই ঘুমিয়েছিল বাবা আমার। তোর ঘুম হয়েছে বাজান? মার মুখে মুচকি হাসি। আমি বললাম, জীবনের সেরা ঘুম হচ্ছে। আইস রাতে মা বলল, হাত মুখ ধুয়ে আয় বাজান, খাইতে দেয়। বলে মা উঠে চলে গেল রান্নাঘরে। দাদি তখন বলল, তোর মার জান কি হয়েছে রে ভাই? আমি বললাম, কি হয়েছে? দাদি বলল, জানি না রে। তাই সকাল বেলা উঠে গোসল করল, কি জানি হয়েছে, খালি একা একা হাসে। জিনে ভর করেছিল নাকি তারা জানে।
আমি বললাম, ও কিছু না, মনে হয় গরমে গোসল করছে সকালবেলা। তুমি ভাই বোন না বুঝি। আমি খাইতে গেলাম। আমি উঠে রান্নাঘরে গিয়ে দেখি মা ভাত বাড়ছে। আমি পিছন থেকে গিয়ে বললাম, মা তোমার উপর নাকি জিন ভর করেছে। মা বলল, তা তো করছেই, ব্যথা বাড়ায় দিচ্ছে জিন্দা। মা উঠে যাওয়ার সময় বললাম, আইস রাতে খেতে দেওয়া তো মা। মা মুচকি হেসে বলল, তুমি চাইলে 24 ঘন্টা ধরে খাইতে দিন। আমি বললাম, আমার এখন কথা রাখব মা। মা বলল, কি কথা বাবা? আমি বললাম, আজ থেকে তুমি দাদার মতো খালি থাকবে। মা বলল, আচ্ছা পরাণ, আমি তোর লাইগা সব করতে রাজি। আমি বললাম, কিন্তু দাদি কিছু করলে? মা বলল, চিন্তা করিস না, তোর দাদি তো খালি থাকায় কোনো আমরা দুজনেই বিধবা, তাই আমিও খালি থাকলে তোর লাইগা জীবন দিতেও পারব। আমি বললাম, আমার লক্ষ্মী মা। বিকালে বাড়ি গিয়ে উঠানে দাদির পাশে বসলাম। গা ঘেমে গেছে। দাদি বলল, ভাই গেঞ্জি খুলে বসে, বাতাস লাগবে গতরে। আমি গেঞ্জি খুলে বসলাম। মাকে কোথাও দেখলাম না। আমি বললাম, দাদিমা কই গেছে? দাদি বলল, পুকুর পাড়ে আছে। থালা বাসন ধুয়ে একটু পর মাছ চলে এল। আমায় দেখে মুচকি হাসি। আমার কথামতো ছাড়া শাড়ি পরেছেন মা। মাকে দেখে দাদির চোখ ফাঁকি দিয়ে ইশারায় জিজ্ঞেস করলাম, দাদা কিছু বলেছে কিনা? মা বলল, সব ঠিক আছে। মা ঘরে গেল রান্নার জন্য। যাওয়ার সময় বলল, আমি রান্না করতে যাচ্ছি। আমি কিছুক্ষণ দাদির সাথে গল্প করে চললাম রান্নাঘরের দিক। গিয়ে দেখি মা দাঁড়িয়ে চুলায় খুন্তি নাড়ছে। আমাদের গ্যাস চুলা দাঁড়িয়ে রান্না করার জন্য উঁচু টেবিলে রাখা মারা যাচ্ছে। মা অপেক্ষায় করছিল আমার জন্য। কিছুক্ষণ পর বের হলাম রান্নাঘর থেকে একসাথে। দাদি বলল, এতক্ষণ কি করছিলে বউ? কেমন চিৎকার শব্দ পাইতাছিলাম। মা বলল, না মা ভাই, কাজ করছিলাম আর কথা বলছিলাম আপনার নাতির লাগে। মা আমার দিকে চেয়ে মুচকি হাসা। বেশ ভালো লাগছে আমার সাথে এমন দুষ্টুমি। তো আমরা রাতের খাবার খেয়ে দাদির ঘরে দাদিকে রাখতে গেলাম। দাদি হঠাৎ বলে উঠল, বউ আমার মাথাটা ধোয়া তেল দিয়া দেয়। দাদির কথা শুনে কপট রাগ হলো। আমি মন খারাপ করে চলে আসছিলাম, এমন সময় মা দেখে বলল, বাবা তুই আমার সাথে বস। একা একা ঘরে থাকা কি করবি, পরে যাইয়া ঘুমাস। আমি মন ভারী করে এসে মার পাশে বসলাম। আমরা দাদির মাথা দিকে বসা, যার কারণে দাদি আমাদের দেখতে পাচ্ছে না। মা আমার দিকে চেয়ে মুচকি হাসা, কিন্তু আমার বিরক্ত লাগল। চোখ রাঙানো অভিমান দেখলাম আমি। ঠিক তখনই অসাধারণ মাতৃত্ব দেখাল মা। সন্তানের ক্ষুধা মা কখনোই সহ্য করতে পারে না, তা আবারও প্রমাণ করল।